সরকারের কাছে রিকোয়েস্ট ছিল যে যদি 5% জিএসটিটা আমাদের মকুব করা হতো, কিছু পেতে গেলে তার বিনিময়ে আমাদের হয়তো অর্থ খরচা করতে হতো। যারা ছোটোখাটো মিষ্টান্ন ব্যবসায়ী তাদের তো সেরকম কিছু থাকে না, তাই জন্য খুবই তাদের কষ্টের মধ্যেই চলছে। তারপর সরকার ভাবেন যে কি করে এই ভিলেজারদের একটু বাঁচিয়ে রাখা যায়। কি মিষ্টি নরেন্দ্র মোদীজির জন্য পাঠিয়েছিল? তার মানে আমাদের একটাই ভালো লাগছে যে আমাদের কোয়ালিটির ওপর ওনাদের যথেষ্ট আস্থা আছে। সত্যি কথা বলতে আমাদের এখনও কম্পিটিটর আমার মনে হয় না এখনও তৈরি হয়েছে। ইভেন রসগোল্লাও আমাদের 12 টাকা থেকে শুরু হচ্ছে। বাঙালির কাছে রসগোল্লা বলতে কালচারাল আইডেন্টিটি, অর্থাৎ রসগোল্লা দিয়েই চেনা যায় বাঙালিকে। বাংলা ও বাঙালির মিষ্টান্ন সংস্কৃতিতে বহুল জনপ্রিয় এবং সমাদৃত লোকমুখে প্রচলিত প্রবচন বাগবাজারের নবীন দাস, রসগোল্লার কলম্বাস। রসগোল্লার আবিষ্কার করেন বাগবাজারের নবীনচন্দ্র দাস। রসগোল্লা নিয়ে রয়েছে নানা গল্প। শোনা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ মিষ্টি খাওয়াতে গেলে মিষ্টি খেয়েই উনি বলেছিলেন, আমাকে রসগোল্লা খাওয়াতে হলে নবীনের রসগোল্লা খাইও। আসলে সেই সময় কিংবদন্তি ভোজনরসিক মানুষ মিষ্টি মুখে দিয়েই বুঝতে পারতেন এটি নবীনচন্দ্র দাশের সূক্ষ্ম হাতের কারিগরি কেনা। আজকে নবীনচন্দ্র দাশের পরিবারের যারা উত্তরসূরি তারা প্রজন্মের পর প্রজন্ম বাংলার মিষ্টিকে পৌঁছিয়ে দিয়েছেন বিশ্বের দরবারে। নবীনচন্দ্র দাশের পঞ্চম প্রজন্ম কেসি দাসের বর্তমান মালিক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ধীমান দাস আজ আমাদের চ্যানেলের বিশেষ অতিথি। এই মুহূর্তে আমি রয়েছি রসগোল্লা ভবনে। আজকে শুনবো রসগোল্লা রসমালাইয়ের গল্প। শুধু তাই নয়, জানবো অনেক অজানা কথা। আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছো? অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগছে। রসগোল্লা ভবনে এসে আজকে তোমার সাক্ষাৎকার নিতে বসেছি। কেমন চলছে? খুব ভালো লাগছে, খুব ভালো চলছে। আর আজকে এই ইন্টারভিউটা দিতে পারবো সেটা ভেবে আরও ভালো লাগছে। রাজ্যে নতুন সরকার এলো, সরকারের পালাবদল হলো। একজন দুধে ব্যবসায়ী হয়ে নতুন সরকারের কাছে কি আশা রাখছো? এই মিষ্টান্ন ব্যবসায় কতটা উন্নতি হতে পারে বা কী ধরনের আশা তোমার এই নতুন সরকারের প্রতি রয়েছে? মানে সবার যে কোনো ব্যবসায়ীদের মতনই যেটা প্রথম দরকার হচ্ছে যে ইজ অফ ডুইং বিজনেস যাকে বলে, যে সহজে যাতে কোনো রকম জটিলতা সৃষ্টি না হয়। লাইসেন্সিং হোক বা অন্যান্য যেসব গভর্নমেন্ট অথরিটিসের যেসব পারমিশন লাগে নিয়ম মেনেই, কিন্তু আগে যেরকম একটা রেড টেপিজম হতো বা একটা কিছু পেতে গেলে তার বিনিময়ে আমাদের হয়তো অর্থ খরচা করতে হতো, হয় আর্থিকভাবে বা অন্যভাবে কিছু একটা করতে হতো, সেইগুলো যাতে একটু মানে কন্ট্রোলড হয়। আমি বলছি না যে আমার ক্ষেত্রেই হয়েছে বা মানে অন্যান্য অনেকের ক্ষেত্রেই শুনে এসছে এরকম হয়েছে, তা সেইটা যাতে আরেকটু মানে বিজনেস ফ্রেন্ডলি সরকার, আমরা সেটাই আশা করছি এবং মনে হয় হবে। কারণ আমরা তো এনাদের অন্য স্টেটেও দেখেছি, রাজ্যে ওনারা খুবই ব্যবসায়ীদের মানে প্রো বিজনেসম্যান যাকে বলে, প্রো বিজনেস। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো মানে হতে চলেছে আর কি আমাদের সবার জন্য। আর যদি মিষ্টান্ন ব্যবসায়ী বলা হয় মিষ্টান্ন ব্যবসায়ীদের জন্যে, তাহলে আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমাদের ওপর একটা জিএসটি চাপানো হয়েছে, 5% জিএসটি চাপানো হয়েছে, যেটা আমাদের মিষ্টির ব্যবসায়, ছানার মিষ্টির ব্যবসায় কোনো দিন
ছিল না। এর আগেও যখন সিপিএম আমলে কমিউনিস্ট সরকার ছিলেন, তখনও কিন্তু আমাদের ওপর ভ্যাট লাগু ছিল না। আমাদের কিন্তু ফ্রি ছিল, যেরকম দুধে কোনো ভ্যাট নেই বা ট্যাক্স ছিল না তখন, সেলস ট্যাক্স। তা সেটাও মিষ্টির ওপর ছিল না। তা সেইটা পরবর্তীকালে আবার যখন সরকার চেঞ্জ হয়ে আবার তৃণমূল সরকার আসে, ওনারাও কিন্তু আমাদের সেইটা সহযোগিতা করেছিলেন, যে কোনো রকম কিন্তু ট্যাক্স লাগতো না। 2017 থেকে যখন আবার সরকার অল ইন্ডিয়া লেভেলে একটা সিঙ্গেল ট্যাক্স হবে জিএসটি, তখন আমাদের উপর আবার 5% চাপানো হলো। এবং সেটা নিয়ে কিন্তু আমাদের তখনকার যে তৃণমূল সরকার অনেক চেষ্টা করেছেন। পার্সোনালি আমিও তখন অমিত মিত্র সাহেব ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, উনি আমাদের সঙ্গে করে, আমি আরও আমাদের 3 জন সমিতির আমাদের সঙ্গে করে ওই জিএসটি কাউন্সিল মিটিংয়ে হায়দ্রাবাদে আমাদের নিয়ে গিয়ে ওখানে ডাইরেক্টলি যাতে আমরা আমাদের প্রস্তাব রাখতে পারি সেটাও করা হলো। তাও কিন্তু মিষ্টির ওপর থেকে জিএসটি আমরা তুলতে পারিনি। যেমন দইতে জিএসটি নেই, লস্যিতে জিএসটি নেই। তো এরকম কিছু কিছু আইটেমে যেগুলো পেরিসেবল আমরা কেন দাবি করছি, আমরা কখনোই বলছি না যে মিষ্টিগুলো লাইফ আছে, যেমন সোনপাপড়ির অনেক দিন লাইফ, মানে ঠিক প্যাকিং করলে হতে পারে। কিন্তু আমাদের বাঙালি ছানার যে মিষ্টি আমরা তৈরি করি, বাঙালি ছানার মিষ্টির মধ্যে কিন্তু শেলফ লাইফ খুব কম। রসগোল্লা হলে পাতলা রসে যে রসগোল্লা থাকে হার্ডলি 24 ঘন্টা থাকে, গরমের সময় তো 12 ঘন্টাও থাকে না। সন্দেশ 24 ঘন্টা থেকে 48 ঘন্টা থাকে। কড়াপাক হলে হয়তো আর একদিন বেশি থাকে। তাই যেহেতু এগুলো হাইলি পেরিসেবল আইটেম, সেই জন্য আমাদের একটাই মানে রিকোয়েস্ট ছিল, দাবি আমি বলবো না, আমাদের অ্যাপিল আর কি সরকারের কাছে, যে যদি 5% জিএসটিটা আমাদের মকুব করা হতো। কেননা তারপর থেকে কিন্তু আমাদের ব্যবসাটা অনেকটা নিচের দিকে চলে গেছে। যবে থেকে জিএসটি লাগু হয়েছে, সমগ্র মানে ওয়েস্ট বেঙ্গলের প্রায় 1 লক্ষ মিষ্টান্ন ব্যবসায়ী আছেন, এবং প্রত্যেকেই কিন্তু ওই হয়তো দেখে মনে হচ্ছে যে অ্যামাউন্ট হয়তো বিরাট নয়, হ্যাঁ, এবার ওনারা বলবেন যে না, যারা হয়তো ছোটোখাটো ব্যবসায়ী তাদের হয়তো কম্পোজিট স্কিম একটা আছে, সেটাই করা হয়েছে। তো তা হলেও একটা যেই ট্যাক্সের আওতায় চলে আসতে হচ্ছে, তাতে কিন্তু অনেক রকমের রিটার্ন ফাইল করা বা অন্যান্য অনেক কিছু মানে অ্যাডেড কস্ট এসে যাচ্ছে। তাতে একটু আমাদের তো আর বিরাট প্রফিট মার্জিন সেরম, যারা ছোটোখাটো মিষ্টান্ন ব্যবসায়ী তাদের তো সেরকম কিছু থাকে না। তাই জন্য খুবই তাদের কষ্টের মধ্যেই চলছে তারপর থেকে। এটা যদি সরকার একটু ভেবে দেখেন তাহলে খুব ভালো হয়। আর একটা হচ্ছে দুধের সাপ্লাই, সেইটা যেন খুব ভালো থাকে। আমার মনে হচ্ছে যেটা পদক্ষেপ ওনারা এসেই নিয়েছেন, যে ওই গরু স্লটার যেটা কন্ট্রোল করা হচ্ছে, সেটা আবার একদিক থেকে যেরকম ভালো আমরা মনে করছি। কারণ আমি একসময় ডেয়ারি যে অ্যাসোসিয়েশন আছে আমাদের, অল ইন্ডিয়ান ডেয়ারি অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমরা দাবি তুলেছিলাম যেরকম কাউ স্লটার যেন রেস্ট্রিক্ট করা হয় তখন থেকে। তাহলে কী হচ্ছে, যে কারণ যে গরু দুধ দিচ্ছে, দুধ দেওয়া গরুও স্লটার হাউসে চলে যেত, তাদের দুধের সাপ্লাইটা তখন কমে যাচ্ছিল। তো সেই দিক থেকে একদিকে যেরকম ভালো হয়েছে স্লটার রেস্ট্রিক্ট করে, অন্য একটা দিকে অসুবিধে কী হচ্ছে, যারা দুধের ব্যবসা করে মানে সোকল যারা গোয়ালারা, তাদের বক্তব্য হচ্ছে যে না, আমার একটা সময় আসে গরু তখন আর যতটা দুধ দেবার কথা, যে গরু হয়তো 6 লিটার দুধ দিতে পারবে, একটা বয়সের পর যেই 6 বছর 8 বছর বয়স হয়ে যায়, সেটা দুধের ইলটা কিন্তু কমে আসে, আর 3 লিটার 2 লিটারে চলে আসে। তখন তাদের আর কিন্তু ওই মানে দুধ বিক্রি করে সেই ইনকামটা তাদের পোষায় না। তাই সেই সময়টা ওনারা কী করতেন, ওই ঈদের মুখোমুখি সব গরু বিক্রি হয়ে যেত, এবং অত্যন্ত বেশ ভালো দামে বিক্রি হতো গরু। সেই টাকা দিয়ে আবার ওনাদের যে লোন নেওয়া আছে আগের গরু কেনার জন্য, হয় সেটা কিছুটা শোধ করতেন,
বা না হলে আবার নতুন গরু কিনতেন। সেইটাতে একটা কিন্তু একটা অদ্ভুত একটা কী বলবো, দুদিকেই যেন একটা অসুবিধের, মানে একদিকে আবার যেন সুবিধেও ভেবে করা হচ্ছে যে স্লটার বন্ধ করলে দুধ বেশি হয়তো পাওয়া যাবে, সেটা আবার ভাবা হচ্ছিল। আবার একদিকে আবার দেখা যাচ্ছে যে না, ওনারা যেটা বলছেন যে 14 বছর না হলে গরু বিক্রি করা যাবে, মানে স্লটার হাউসে পাঠানো যাবে না। তো এক তো হচ্ছে মানে যারা ক্যাটল ওনার্স আর কি, তারা বলছে যে 14 বছর তো এক গরু বাঁচে না, ম্যাক্সিমাম 10-12 বছর বাঁচে। তাহলে আর এবং 10-12 বছর গরুকে তাহলে শুধু শুধু তাদের যদি মেনটেন করতে হয়, সেটা হিউজ কস্ট। হ্যাঁ, গরু দুধ দিচ্ছে না কিন্তু তাদের ফডার বাঁচিয়ে রাখার জন্য যা তার ওষুধের খরচা, যত বয়স বাড়বে ডাক্তারের খরচা আছে, হিউজ খরচা একটা গরুর পেছনে। তা সেটাতে তাহলে তো ওদের লস হয়ে যাচ্ছে, আর তাহলে ব্যবসাই বন্ধ হয়ে যাবে, দুধের ব্যবসাই বন্ধ করে দেবে তারা। সেইটাই যদি একটু সরকার ভাবেন যে কী করে এই ভিলেজারদের একটু বাঁচিয়ে রাখা যায়, সব দিক থেকে ভাবনা চিন্তা করি, যদি ওই বয়সটা একটু কমিয়ে, যে 14 বছর না, সেটাকে হয়তো 10 বছর করা হলো বা 8 বছর করা হলো। আমি এক্স্যাক্টলি জানি না, কেননা সেটা যারা ক্যাটল ওনার তাদের সঙ্গে গভর্নমেন্টের বসে একটা ঠিক করা উচিত যে কোন জায়গাটা হলে তাদের সুবিধা। তার মানে মিষ্টিতে যে জিএসটি বসেছে সেটাতে মিষ্টির ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়েছে। ক্ষতি, হ্যাঁ, মানে ভলিউমে জিএসটির জন্য, হ্যাঁ অবশ্যই টার্নওভারে ক্ষতি হয়েছে। রাজ্যের বিধানসভা ভোট প্রচারের সময় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কলকাতায় এসেছিলেন এবং শেষবার যখন ভোট প্রচারে আসেন তখন তিনি রাজভবনে যান। তার ডিনারের শেষ পাতে কেসি দাসের মিষ্টি ছিল। তা কি মিষ্টি নরেন্দ্র মোদিজির জন্য পাঠিয়েছিলেন? এটা হঠাৎই ওনাদের থেকে চাহিদা, মানে অর্ডারই বলবো, কেন রাজভবন থেকে আমাদের রেগুলারলি মিষ্টি যায়, রাজভবন মানে মান্থলি বেসিসেই যায় মিষ্টি আর কি। তবে সেদিনে ওই সন্ধ্যে নাগাদ, যেদিন মানে ওনার ডিনারের কথা ছিল, সেই সন্ধ্যে নাগাদই হঠাৎ ফোন আসে যেরকম কেশর রাজভোগ আর আম সন্দেশ আর কি, সেইটা যদি পাঠানো যায় সেরকম আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম। সেইগুলো গেছিলো আমার, এবং এখন তো লোকভবন বলছে, রাজভবন নয়, লোকভবন। এবার যে আমাদের নতুন গভর্নর সাহেব যিনি এলেন, শ্রী আর.এন. রবি, উনি কিন্তু যেদিন এসছেন সেই দিনেই মিষ্টি দই এবং অন্যান্য মিষ্টি আমাদের দোকান থেকে মানে আনিয়ে নিয়েছিলেন সে। এবং তারপরে আমার মনে হয় ওনারই রেকমেন্ডেশনে রাজভোগ আর যায়, কেশর রাজভোগ আর আম সন্দেশ। ইতিপূর্বে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী যারা ছিলেন তারাও কিন্তু কেসি দাসের খুব ভক্ত ছিলেন বলে শোনা যায়। হ্যাঁ, প্রত্যেকেই মানে অ্যাটলিস্ট এখান থেকে তো পাঠানো হতোই, কেননা ক্যান রসগোল্লা ছাড়া তখন তো আর অন্যান্য কিছু পাঠানো যেত না। তাছাড়া এখানে যখনই কোনো প্রধানমন্ত্রী এসছেন, সেটাই এইবারের সঙ্গে যে তফাৎটা হচ্ছে, তখন কিন্তু একটা পুরো ওনাদের সিকিউরিটি টিম আসতো আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে, এসে পুরো সিকিউরিটি চেক করে তারপর মিষ্টি যেত। কিন্তু এবারে যেটা হলো যে একদম ইনস্ট্যান্ট নিয়ে গেছেন কোনো রকম সিকিউরিটি চেক ছাড়াই। তার মানে আমাদের একটাই ভালো লাগছে যে আমাদের কোয়ালিটির ওপর ওনাদের যথেষ্ট আস্থা আছে, যে জন্যে আগে থেকে অর্ডার দেননি। হঠাৎ যেরকম দোকানে রেগুলার যে সেলস হয় সেই মিষ্টি নিয়ে গেছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাঝে কলকাতায় এসেছিলেন, উনিও তো তোমাদের মিষ্টি খেয়েছেন, খুব প্রশংসা করেছেন। কি মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, তখন সেইবারে আমাদের আগের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি অর্ডার দিয়েছিলেন ওনাকে গিফট করবেন বলে, একটা কাঁচের বলে যেরকম আমরা দিই মহারাজ ভোগ। তা সেটা তো প্রথমে নিয়ে পাঠানো হয়েছিল। তারপর আবার দেখছি সেই পুরো জিনিসটা ফেরত চলে এলো ধর্মতলার দোকানে। পুরো সিকিউরিটি টিম পুলিশ এসে বললেন যে না, উনি বলেছেন ব্যাক করে দিন, এখানে যা খেয়েছেন সঙ্গে নিয়ে যাবেন।
আবার ওদের মতন করে মানে সিকিউরিটি টিম নিজেরাই দাঁড়িয়ে থেকে কিভাবে প্যাক করা যায়, ফ্লাইট প্যাকিং করে আবার সেটা নিয়ে গেল। আমাদের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডে তোমাদের স্টল ছিল 9th মে যেদিন হয়, কী কী মিষ্টি ছিল সেখানে? সেই দিনে আসলে আমাদের বলা হয়েছিল যে খুব বেশি আইটেম নয়, 4-5 রকমের আইটেম রাখতে হবে। তা আমাদের যেগুলো স্পেশালিটি সেগুলোই রাখা হয়েছিল। তার মধ্যে একটা আমরা যেটা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেশর রাজভোগ খেয়েছিলেন, আমরা কেশর রাজভোগটাই মোদিশ্রী নাম দিয়েছিল সেই দিনের জন্য। মোদিশ্রী মানে মিষ্টিটার নাম দিয়ে সেই মোদিশ্রী কেশর রসগোল্লা, আর তার সঙ্গে রসমালঞ্চ আমাদের খুব একটা ভালো আইটেম, মালপুর র্যাপের মতো রসমালঞ্চ ছিল। আর 5 রকম এই মিশিয়ে আর কি সন্দেশ ছিল। আর আমাদের গন্ধরাজ সন্দেশ একটা খুব মানে অরিজিনাল গন্ধরাজ দিয়ে করা হয় আর কি, গন্ধরাজ লেবু দিয়ে, সেইটাও ছিল। 5 রকম মিষ্টি করা হয়েছিল এবং মানে আই থিঙ্ক উইদিন অ্যান আওয়ার পুরো ফাঁকা হয়ে গেছে। এখন তো পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা গোটা বিশ্বের দিকে তাকালেই আমরা দেখতে পাই। তোমাদের ব্র্যান্ডের উন্নয়নের জন্য কোনো রকম জয়েন্ট ভেঞ্চারে কাজ করার চিন্তাভাবনা করেছো কি এই সময় দাঁড়িয়ে? জয়েন্ট ভেঞ্চারের কোনো যদি প্রপোজাল আসে নিশ্চয়ই আমরা করতে রাজি আছি। বাইরে থেকে যদি আসে, এরকম অনেক প্রপোজাল আসেনি বলবো না, অনেকেই আসছে, বিদেশ থেকেও আসছে। তা কিছু কিছু ফর্ম্যালিটিসের জন্য আমরা এতদিন অনেক আটকে যাচ্ছিল। আশা করি এখন অনেকটা রিল্যাক্সড হবে, করতে পারবো। কেসি দাস তো ফ্র্যাঞ্চাইজিও তো দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন ফ্র্যাঞ্চাইজি সব তোমাদের টোটাল কোন কোন জায়গায় আছে বা কতটা আছে? কলকাতায় আমাদের গোল পার্কে আছে, বউবাজার মোড়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় যেটা ক্রসিং সেটা আছে, আর একটা গড়িয়াহাটে আছে, গড়িয়াহাটে আলেয়া সিনেমার কাছে। আর ভিআইপি রোডে একটা আছে কৈখালির কাছে, চিনার পার্কের কাছে। আর মেট্রোপলিটনে একটা আছে যেটা ওই দুর্গাবাড়ি ওই কাছে। এই আর নিউ মার্কেটের মধ্যে একটা আছে। এই ফ্র্যাঞ্চাইজি স্টোরগুলো কি কলকাতার মধ্যেই সীমাবদ্ধ? না, আমাদের ব্যাঙ্গালোরে আমাদের তো অন্য আলাদা একটা ইউনিট আছে এবং সেখানে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজ, প্রায় যত মানে 15-16টা ফ্র্যাঞ্চাইজ আছে। তোমাদের যে ব্র্যান্ড কেসি দাস, তা সেই কেসি দাসের ব্র্যান্ড এখনও মনে হয় এলিট শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ। কারণ হলো তোমাদের প্রিমিয়াম কোয়ালিটির মিষ্টি, তা বাজারে তো এখন অনেক নামি মিষ্টির ব্র্যান্ড এসে গেছে। তা কখনো মনে হয় না তোমাদের যে কোয়ালিটি সেটাকে একদম ঠিক জায়গায় রেখে মাসের জন্য মিষ্টি করা, যাতে নাকি তোমাদের প্রসারতা আরও বৃদ্ধি পায়, উন্নয়ন হয়? এই চিন্তা ভাবনা কি করেছো? কারণ তোমাদের যে মিষ্টি সেটা কিন্তু রেগুলার সাধারণ মানুষ খেতে পারে না, অ্যাফোর্ড করতে পারেন না, আমি মানছি। কিন্তু আমরা যেটা করেছি, আমরা কোয়ালিটিতে কিছুতেই কম্প্রোমাইজ করতে পারবো না। একটাই যেটা করতে পারি, আমাদের ধর্মতলায় যে মিষ্টিগুলো আছে সেগুলো একটু সাইজে বড়, তাই জন্য দামটা বেশি। আমরা সাইজ ওই একই মিষ্টি সাইজটা একটু ছোট করে, যেগুলো এই যে ফ্র্যাঞ্চাইজগুলো বা আমাদের নিজস্ব যেসব দোকান অন্যান্য আছে সেখানে সাইজ ছোট করে আমরা রাখছি। মানে তাদের সাধারণ মানুষ মানে 20 টাকার মধ্যেও কেসি দাসের মিষ্টি পাওয়া যাবে, সেইটাই আর কি। মানে 30 টাকা 35 টাকার ব্যাপার না। ইভেন রসগোল্লাও আমাদের 12 টাকা থেকে শুরু হচ্ছে। এখন যেহেতু নামি ব্র্যান্ডের মিষ্টি এসে গেছে বাজারে, এই মুহূর্তে দাঁড়িয়ে কেসি দাসের কম্পিটিটর কাকে মনে করছো, বা তোমাদের পজিশনটা অবস্থান এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? সত্যি কথা বলতে আমাদের যেটা মেন আইটেম হচ্ছে ক্যান রসগোল্লা বা রসগোল্লা আর রসমালাই, সেইটা ঠিক এখনও কম্পিটিটর আমার মনে হয় না এখনও তৈরি হয়েছে। এখনও সেই থ্রেট আমরা ফিল করছি না। আর একটা ব্যাপার হচ্ছে কেসি দাসে এলেই লোকে জানে, মানুষ জানে যে অথেন্টিক ট্রেডিশনাল বাঙালি মিষ্টি পাবো। আমাদের ওই মেশানো ফিউশন কিন্তু আমরা অ্যাভয়েড করি, একদম নেই বলবো না, অ্যাভয়েড করি।
তাতে কিন্তু মানুষ জানে যে না, আমি এখানে গেলে জল ভরা মানে ওই জল ভরাটাই পাবো, কোনো মেশিনে করা জল ভরা নয়, হাতে করাই জল ভরা, হ্যান্ডক্রাফটেড। বা অন্যান্য যেসব অথেন্টিক মিষ্টি যেগুলো বাঙালিদের, লবঙ্গ লতিকা বা ক্ষীরের প্যাড়াকি, মানে অনেক কিছু যেগুলো হারিয়ে যাওয়া মিষ্টি বলতে গেলে, যে আবার খাবো সন্দেশ, সেগুলো কিন্তু আমরা একদম যা অরিজিনাল রেসিপি থেকে শুরু করে সব ইন্ট্যাক্ট থেকে আমরা বিক্রি করি। তুমি এইমাত্র বললে ফিউশন মিষ্টির কথা, বাজারে এখন ফিউশন মিষ্টির ছড়াছড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা এবং বাঙালির মিষ্টিকে রক্ষা করা কতটা কঠিন? দেখো, আমার যেটা মনে হয় এটা ডিপেন্ড করছে কাস্টমারের উপর, কাস্টমার বেসের উপর আর দোকানের উপর। যেরকম আমি বলছি, আজকে আমার হয়তো এই দোকানের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তা আমি সেদিনে সেটা খাবো। রোজ তো আমার সেই দিনে ওই একই জিনিস খেতে ইচ্ছে করবে না। এরকমই একটা শ্রেণী অফ কাস্টমার্স যাদের হয়তো ফিউশন মিষ্টি ভালো লাগে, সে ফিউশন মিষ্টির দোকানেই যাবে, আর যাদের অথেন্টিক মিষ্টি দরকার সে সেরকম দোকানেই যাবে। তাই জন্য এটা একটা, কিন্তু আমি বলবো না যে এটা থ্রেট, যার যেটা শেয়ার অফ মার্কেট সেটা কিন্তু তাদের আছে, কেউ সেটা পেনিট্রেট করতে পারবে না। যেটা আমার মানে স্পেশালিটি, প্রত্যেকটা আমাদের আমার যেটা মনে হয় যে আমাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে 1 লক্ষ ওপর মিষ্টির দোকান আছে। প্রত্যেকটা মিষ্টির দোকানে কিন্তু যেমন হোক চলছে, এবং একটাও কিন্তু দেখবে না যে হয়তো 50 বছরের কম। ম্যাক্সিমাম মিষ্টি কিন্তু বেশ জেনারেশন ধরে চলছে। একদম নতুন মিষ্টির দোকান কিন্তু খুব কম ওঠে, মানে দেখা যায়। যারাই চালিয়ে যাচ্ছে কিন্তু বেশ অনেক বছর ধরে চলছে, কারোর 150 বছর, কারোর 200 বছর, কারোর 100 বছর, কারোর 50 বছর হয়ে গেছে। কিন্তু তারা প্রত্যেকেই কী করে তাহলে সারভাইভ করছে, কী করে সাস্টেন করছে? নিশ্চয়ই প্রত্যেকের একটা শেয়ার অফ মার্কেট আছে, হয় তাদের লোকালিটির মধ্যে, বা তাদের কাছে হয়তো তাদের স্পেশালিটির জন্য বাইরে থেকে সবসময় নিতে যায়। তাই জন্য আমার মনে হয় না যে কেউ থ্রেট ফিল করছে, সবারই কিন্তু একটা শেয়ার অফ মার্কেট আছে। একটা সময় বাঙালি মিষ্টি এবং অবাঙালিদের মিষ্টি, এই দুটোর মধ্যে খুব জোরালো বিতর্ক ছিল, সেটা কি এখনো অব্যাহত?